হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো এবারের পরীক্ষা তোমাদের 30 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা কোন কোন অধ্যায়গুলো প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পড়বে সেগুলো দেখে নাও এবং নম্বর বিভাজনও দেখে নাও। তো তোমরা পড়বে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এই 3টি অধ্যায় তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়বে এবং তোমাদের নম্বর বিভাজন দেখে নাও যে এমসিকিউ থাকবে 12 নম্বর, ভিএসএ থাকবে 6 নম্বর এবং শর্ট অ্যান্সার থাকবে 12 নম্বর। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন রেডি করেছি, তাই সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো একের দাগে কি বলছে দেখো, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 12 নম্বর। তো প্রথম প্রশ্ন, আমাশয়ের জীবাণু বাসা বাঁধে যকৃতে, অন্ত্রে, পেশিতে, ফুসফুসে। তো সঠিক উত্তর অন্ত্রে। পরের প্রশ্ন, কড ও হাঙর মাছের যকৃতে তেলে থাকে ভিটামিন এ ও ডি, ভিটামিন বি ও সি, ভিটামিন সি ও কে ও ভিটামিন ডি ও কে। তো সঠিক উত্তর ভিটামিন এ ও ডি। পরের প্রশ্ন, কাঠ পালিশ করতে প্রয়োজন রজন, গদ, ধুনা, নিকোটিন। তো সঠিক উত্তর রজন। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে লোহিত রক্তকণিকায়, পেশিতে, হাড়ে ও পাকস্থলীতে। তো সঠিক উত্তর লোহিত রক্তকণিকায়। পরের প্রশ্ন, সার হলো গাছের সঞ্চিত খাদ্য, উৎপাদিত খাদ্য, প্রাকৃতিক খাদ্য ও কৃত্রিম খাদ্য। তো সঠিক উত্তর কৃত্রিম খাদ্য। পরের প্রশ্ন, আতশবাজির বিস্ফোরণ হলো রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, উভয়ই, কোনোটিই নয়। তো আতশবাজির বিস্ফোরণ হলো রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, নিচের কোনটি ভৌত পরিবর্তন? শুঁয়োপোকা থেকে প্রজাপতি, দুধ থেকে ছানা, বৈদ্যুতিক হিটারে তাপ সৃষ্টি ও শোষণ। তো বৈদ্যুতিক হিটারে তাপ সৃষ্টি, এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন, নিচের কোন ঘটনাটি পর্যাবৃত্ত ঘটনা? সুনামি, লিপিয়ার, সাপের খোলস ত্যাগ, আকাশে ধূমকেতু দেখতে পাওয়া। তো লিপিয়ার হলো পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ। পরের প্রশ্ন, পানীয় জলের হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয়। হ্যালোজেন ট্যাবলেট আসলে হলো ভিটামিন, জীবাণুনাশক, লবণ ও হরমোন। তো হ্যালোজেন ট্যাবলেট হলো এক প্রকার জীবাণুনাশক যা জলকে দূষণমুক্ত করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, প্রকৃতিতে মৌলের সংখ্যা হলো 92টি, 102টি, 112টি, 122টি। তো সঠিক উত্তর 92টি। পরের প্রশ্ন, তরল অধাতু কোনটি? পারদ, ব্রোমিন, গ্রাফাইট ও তামা। তো সঠিক উত্তর ব্রোমিন। পরের প্রশ্ন, চিনির শরবতে চিনি হলো দ্রাব, দ্রাবক, দ্রবণ ও সবকটি। তো সঠিক উত্তর দ্রাবক। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা মৌল কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও কার্বন। তো সঠিক উত্তর হাইড্রোজেন। পরের প্রশ্ন, 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি, 6 নাম্বার। তো প্রথম প্রশ্ন, দইয়ের সাজায় যে জীবাণুটি থাকে তার নাম কি? তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন, হানি ডিউ কি? তো জাব পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, তাকে হানি ডিউ বলে। অর্থাৎ হানি ডিউ হলো জাব পোকার শর্করা সমৃদ্ধ এক প্রকার বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন, সাগর কুসুমের সঙ্গে কোন প্রাণীর মিথজীবিতার সম্পর্ক দেখা যায়? তো সাগর কুসুমের সঙ্গে সন্ন্যাসী কাঁকড়ারও মিথজীবিতার সম্পর্ক দেখা যায় এবং সাগর কুসুম ক্লাউন মাছেরও মিথজীবিতার সম্পর্ক দেখা যায়। পরের প্রশ্ন, কার্বারিল কোন কাজে ব্যবহৃত হয়? তো কার্বারিল এক প্রকার রাসায়নিক কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সৌরশক্তি জীবদেহে ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়? তো সৌরশক্তি জীবদেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, মানুষের মলমূত্রের রং পরিবর্তিত হওয়া একটি ভৌত পরিবর্তন, ঠিক ভুল নির্ণয় করো। ভুল, কারণ এটি একটি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, পারদ ধাতু হলেও ড্যাশ। তো পারদ ধাতু হলেও তরল। তো মনে রাখবে যে একটি তরল ধাতু হলো পারদ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো একটি তরল ধাতু পারদ। পরের প্রশ্ন, বোরনের চিহ্ন লেখো। তো বোরনের চিহ্ন হলো বি আর ব্রোমিনের চিহ্ন বি আর। এটা আমরা কিন্তু গুলিয়ে ফেলি। তো বোরনের চিহ্ন হচ্ছে বি আর ব্রোমিনের চিহ্ন বি আর। এটা তোমরা খুব খেয়াল করে রাখবে, কিন্তু ভুলে যেতে পারে এটা। তো 3 দাগে দেখো, যে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরাগ মিলনের গুরুত্ব লেখো। তো পরাগ মিলনের গুরুত্ব হলো 1, পরাগ মিলন না হলে গাছের ফুল থেকে ফল ও বীজ সৃষ্টি হবে না। 2, পরাগ মিলনের পরেই ফুলের ত্রিস্তবকের গর্ভাশয় ফল গঠন করে। 3, ফল ও বীজের বিস্তার দ্বারা গাছের বংশবৃদ্ধি বা নতুন চারা গাছ উৎপন্ন করার জন্য পরাগ মিলন অত্যন্ত জরুরি। পরের প্রশ্ন,
গদ কি, এর দুটি ব্যবহার লেখো। তো গদ কি না, কিছু গাছের কোষপ্রাচীর বিনষ্ট হয়ে যে সঞ্চয়জাত বর্জ্য পদার্থ তৈরি হয় তাকে গদ বলে। তো গদের দুটি ব্যবহার, এক, গদ আঠা হিসাবে বই বানতে ব্যবহার করা হয়, আর দুই, কাগজ তৈরিতে, ছাপার কালি প্রস্তুতিতে, জল রং করতে, চুন দিয়ে দেওয়াল রং করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মিথজীবিতা বলতে কি বোঝো? সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কিভাবে একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে? তো মিথজীবিতা কি না, যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথজীবিতা বলে। তো সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতার সম্পর্ক দেখো না, যে সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলসরুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। পরের প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো। তো এক, ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা। দুই, ভৌত পরিবর্তন অস্থায়ী প্রকৃতির আর রাসায়নিক পরিবর্তন স্থায়ী প্রকৃতির। তিন, ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্মের কোনো পরিবর্তন হয় না। আর তিন, রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্মের পরিবর্তন ঘটে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরের প্রশ্ন, রেল লাইনে কিছু দূর অন্তর ফাঁক রাখা হয় কেন? তো কঠিন পদার্থের আকার আয়তনের ভৌত পরিবর্তন উষ্ণতার কমা বাড়ার উপর নির্ভর করে। রেল লাইনে রেলের পাত লোহা দিয়ে তৈরি। গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষণে তাপের উৎপত্তির কারণে রেল লাইনে লোহার প্রসারণ ঘটে, ফলে রেল লাইনের দৈর্ঘ্যও বেড়ে যায়। এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে ও এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু দূর অন্তর দুটি রেল লাইনের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। পরের প্রশ্ন, ধাতু কল্প কাকে বলে? উদাহরণ দাও। না, ধাতু ও অধাতু উভয় শ্রেণীর মৌলের কিছু সংখ্যক ধর্মের সঙ্গে যে সমস্ত মৌলের ধর্মের মিল আছে তাকে ধাতু কল্প বলে। অর্থাৎ যে সমস্ত মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণই বর্তমান থাকে তাকে ধাতু কল্প বলে। এবং উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর্সেনিক ও অ্যান্টিমনি, মনে রাখবে যে আর্সেনিক ও অ্যান্টিমনি হলো ধাতু কল্পের উদাহরণ। পরের প্রশ্ন, ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখো। এক, ধাতু ভারী, শক্ত ও দৃঢ় হয়, আর অধাতু হালকা, নমনীয় ও ভঙ্গুর হয়। দুই, ধাতু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, আর অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। তিন, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, আর আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। চার, ধাতু ক্ষারধর্মী অক্সাইড গঠন করে, আর চার, অধাতু অম্লধর্মী ও প্রশম অক্সাইড গঠন করে। পরের প্রশ্ন, হীরক চকচকে ও কঠিন হয়েও অধাতু কেন? তো হীরক একটি অধাতু কারণ তাপ ও তড়িতের সুপরিবাহী নয়। দুই, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। তিন, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রশম অক্সাইড গঠন করে। আর চার, তড়িৎ ঋণাত্মক মৌল, তাই চকচকে হয়েও আর কঠিন হয়েও হীরক অধাতু। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।